সম্ভব না। ইলিশের দাম সবসময়ই চওড়া, কমতে আমি দেখি নাই। এত দাম দিয়ে সাধারণ মানুষ খাওয়ার মতো সম্ভব হয়? ভরা মৌসুমে ক্রেতার নাগালের বাইরে ইলিশ, বছর ব্যবধানে দাম বেড়েছে প্রায় দ্বিগুণ। সরবরাহ কম, দাবি বিক্রেতার। মাছ শিকারে ভুল সময় নির্ধারণে কমেছে প্রজনন। বাড়ছে বিমা কোম্পানি নিবন্ধন নবায়ন ফি, 4 গুণ বাড়িয়ে 5 টাকা করার প্রস্তাব। খাতের স্বার্থ সুরক্ষায় বাড়ানোর পক্ষে বিআইএ, আস্থা ফেরাতে বড় সংস্কারের তাগিদ। বিমানসহ 6 এয়ারলাইন্সের কাছে বকেয়া 2100 কোটি টাকা আদায়ের উদ্যোগ শাহ আমানত কর্তৃপক্ষের। রিজেন্ট, জিএমজি ও ইউনাইটেড এয়ারের বিরুদ্ধে নেওয়া হচ্ছে ব্যবস্থা। হরিলুট না হলেও সাগরের তলদেশে হুমকিতে জীববৈচিত্র্য। বছরে 26 লাখ টনের বেশি ফেলা হয় বর্জ্য। মৎস্য সম্পদ বিলীনের সংখ্যা গবেষণা প্রতিবেদনও টনক নড়ছে না প্রশাসনের। এবং মার্কিন পণ্যের ওপর আমদানি শুল্ক প্রত্যাহারের ঘোষণা কানাডার। স্বাগত জানালেন ট্রাম্প। দুদেশের বাণিজ্যিক সম্পর্ক ফের চাঙ্গা হওয়ার আশাবাদ। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। শুরুতেই নারায়ণগঞ্জে বিস্ফোরণের খবর। সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এসির কম্প্রেসার বিস্ফোরণে 9 জন দগ্ধ হয়েছেন। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী শওকত আলী সৈকত। সরাসরি যাচ্ছি তার কাছে। আজ গত রাত 3:30টার সময় সিদ্ধিরগঞ্জের হিরাঝিল সিআইখোলা এলাকায় এই ঠিক আমার পেছনের বাড়িটিতে বিস্ফোরণের ঘটনা ঘটে। আমি যদি এই বাড়িটা একটু দেখাতে চাই, এই বাড়িটা হচ্ছে স্থানীয় খন্দকার ভিলা নামের একটি টিন শেড বাড়ি। এই বাড়িটাতে একটি যৌথ পরিবার বসবাস করেন হাসান নামে, যিনি একটি কাগজের কারখানায় কাজ করেন এবং তিনি তার স্ত্রীর বড় বোন এবং সহ তারা যৌথ পরিবারের 15-16 জন এই বাড়ির টিন শেড বাড়ির 4-5টি রুমে বসবাস করেন। আজকে ভোর 3:30টার সময় এই বাড়িতে বিকট শব্দে বিস্ফোরণের শব্দ পাওয়া যায় এবং সেই শব্দ শুনে এলাকাবাসী ঘটনাস্থলে এসে দেখেন যে বাড়ির হাসান সহ তার পরিবারের 9 জন আগুনে দগ্ধ হয়ে আছেন এবং এই বাড়ির আগুনে তাদের আসবাবপত্র যা কিছু আছে সবকিছুই আগুনে পুড়ে নষ্ট হয়ে গেছে এবং এই 9 জনের মধ্যে 4 মাস বয়সের একটি শিশু সহ মোট 3 জন শিশু রয়েছে যারা দগ্ধ হয়েছে। পরবর্তীতে স্থানীয় এলাকাবাসী সহায়তায় এবং ফায়ার সার্ভিসের আদমজি ইপিজেড এর 2টি ইউনিট ঘটনাস্থলে এসে তারা অগ্নি নির্বাপন করেন এবং এলাকাবাসীর সহায়তায় 9 জনকে রাজধানীর বার্ন ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি করা হয় এবং তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন। ফায়ার সার্ভিসের আদমজি ইপিজেড ফায়ার স্টেশনের সিনিয়র কর্মকর্তা যেটা আমাদেরকে জানিয়েছেন যে প্রাথমিকভাবে তারা ধারণা করছেন যে এই বাড়ির এই পরিবারটির যে একটি ফ্রিজ রয়েছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ফ্রিজের কম্প্রেসারের বিস্ফোরণ ঘটে এবং সেই বিস্ফোরণ থেকে ঘরে আগুন লেগে যায় এবং পাশের 2-3টি ঘরে সে আগুন ছড়িয়ে পড়ে 9 জন দগ্ধ হয়। এই ছিল নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আগুনের বিস্ফোরণের ঘটনায় 9 জন দগ্ধ হওয়ার ঘটনা সবশেষ। বিস্ফোরণের ঘটনা সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম নারায়ণগঞ্জে। এবার ফিরছি আমাদের নিয়মিত আয়োজন বাণিজ্যের খবরে। ভরা মৌসুমে চড়া ইলিশের দাম আসছে না সাধারণ মানুষের নাগালে। খুচরা বিক্রেতা আর আড়তদারদের দাবি, জেলেরা পর্যাপ্ত মাছ না পাওয়ায় বাজারে সরবরাহ কম, তাই উচ্চ মূল্যে কিনতে বাধ্য হচ্ছেন ক্রেতা। বিশেষজ্ঞরা বলছেন পানি দূষণ আর অসময়ে ধরার কারণে কমছে ইলিশের প্রজনন, কমছে বাজারে সরবরাহ। অন্তরা সেনের রিপোর্ট। দাম বেশি, আমাদের দ্বারা সম্ভব না এত দাম দিয়ে ইলিশ মাছ খাওয়া। এত দাম দিয়ে সাধারণ মানুষ খাওয়ার মতো সম্ভব হয়? ইলিশের দাম সবসময়ই চওড়া, কমতে আমি দেখি নাই এর মধ্যে। ভরা মৌসুমেও ইলিশের আকাশছোঁয়া দামে এভাবেই ক্ষোভ প্রকাশ করেন ক্রেতারা। অনেকটা তিক্ত অভিজ্ঞতায় সুস্বাদু এই মাছ না কিনেই ফিরে যান বাজারে আসা অনেক ক্রেতা।
গেল বছর যে ওজনের ইলিশের দাম ছিল 1500 থেকে 1600 টাকা, এবার সেই মাছ বিক্রি হচ্ছে 2500 থেকে 3000 টাকায়। 1 কেজিরও কম ওজনের মাছ 2300 টাকা কেজি কিনতে হচ্ছে। খুলনার থেকে এখানে দামের ডিফারেন্স কমপক্ষে 4 থেকে 450 টাকা পার কেজি। বেশ দরদাম করে 2300 টাকা দিয়ে 900 গ্রামের এক পিস ইলিশ কিনেছেন এই ক্রেতা। 2220 টাকা দিয়ে কেনা এই মাছের সব খরচ বাদ দিয়ে বিক্রেতার লাভ মাত্র 50 টাকা। এমন দাবি করে খুচরা ব্যবসায়ী বলছেন, দাম বাড়তির বাজারে বেচা বিক্রিতেও মন্দায় পড়েছেন তারা। আমরা তো মাছ বিছে পাই না, বলে দাম দিয়ে কিনে আনছি। আরো দেখালে আমরাও মাছটা কম পাই। ব্যবসা দামের জন্য খারাপ, যে দাম কম তো ব্যবসা ভালো হইতো। বর্ষা মৌসুমেও কেন চড়া ইলিশের দাম? কারওয়ান বাজারের আড়তদাররা জানান, পর্যাপ্ত মাছ মিলছে না জেলেদের জালে, তাই চাহিদা মতো যোগান না থাকায় বেশিরভাগ ভোক্তার নাগালে আসছে না ইলিশের দাম। নদীতে মাছ নাই, এই জন্য দাম একটু বেশি। 1 কেজি 1200-1300 গ্রাম, এটা 2400 টাকা কেজি। 1.5 কেজি 2700-2800, 1 কেজি এটা হলো আমরা 2200 টাকা কেজি। অরিজিনালটা নদীরটা পাইকারি, সব পাইকারি। নদীতে না থাকলে পাবে কোত্থেকে? আমাকে যখন অভিযানটা দেয় ওই টাইমে মন করে 12 তলার মাছ ধরে নিয়ে যায়। আমরা তো লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দাদন দিয়েছি, মাছ পাইতেছি না। কিন্তু যেই বর্তমানে 10 লাখ 15 লাখ টাকার মাছ বেচবো, 4 লাখ 5 লাখ টাকার মাছ বেচি। বিশেষজ্ঞরা বলছেন, একদিকে দূষণ, অন্যদিকে ইলিশ ধরার সঠিক সময় নির্ধারণে ভুলের কারণেই কমছে রূপালী এই মাছের প্রজনন। তাই প্রত্যাশা মতো ধরা পড়ছে না জেলেদের জালে, বাজারে কমছে না দাম। পানি দূষণ হচ্ছে, পাশাপাশি হচ্ছে উষ্ণ মৌসুমে নদীগুলোতে, উজানের নদীগুলোতে পানির পরিমাণ কম, ফিশ ব্যারিং পিরিয়ডেও মাছ ধরার সুযোগ থেকে যাচ্ছে। এই কারণগুলোই হচ্ছে ওদের প্রজননের জন্য একটা বড় প্রতিবন্ধকতা। দেশে ইলিশের উৎপাদন সংকট কাটাতে ভারত ও বাংলাদেশে একই সময়ে নিষেধাজ্ঞা দেওয়ার দাবি মৎস্য বিশেষজ্ঞদের। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। বাড়ছে বিমা কোম্পানি নিবন্ধন নবায়ন ফি, কিন্তু কত বাড়ছে তা নিয়ে এখন চলছে আলোচনা, দর কষাকষি। 1 টাকা থেকে বাড়িয়ে 5 টাকা করার প্রস্তাব বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ইডরার। আর শিল্পের স্বার্থ সুরক্ষায় ফি কিছুটা বাড়ানোর যৌক্তিকতা দেখছে বিমা কোম্পানি মালিকদের সংগঠন বিআইএও। তবে তা 5 গুণ করার বিপক্ষে শক্ত অবস্থান তাদের। এদিকে নিবন্ধন নবায়ন ফি না বাড়িয়ে বিমা গ্রাহক পরিসর বাড়িয়ে ইডরার আয় বাড়ানোর পরামর্শ অর্থনীতিবিদদের। দেখব কামরুল হাসান সবুজের রিপোর্ট। বিমা খাতের সংস্কার অত্যন্ত জরুরি। বিমা সেক্টরে সুশাসনের তীব্র অভাব রয়েছে, অনেক প্রতিষ্ঠানই ঝুঁকিতে আছে। ফাইন্যান্সিয়ালি ও ইডরা একটা দুর্বল প্রতিষ্ঠান। ইডরা যদি দুর্বল হয়ে যায় তাহলে কিন্তু আমাদের এই সেক্টরটা কিন্তু দুর্বল হয়ে যাবে। নিয়ন্ত্রক সংস্থার মতোই দুর্বল হয়ে পড়ছে বিমা খাতের সম্ভাবনা। ইডরার তথ্য, দেশে 36টি জীবন বীমা কোম্পানির মধ্যে গেল মার্চ প্রান্তিকে গ্রাহকের বীমা দাবির 100% টাকা পরিশোধ করেছে মাত্র 4টি প্রতিষ্ঠান। 11টি কোম্পানি দিয়েছে 91 থেকে 99% অর্থ, আর দাবি টাকার 80 থেকে 90% শোধ করেছে 6টি প্রতিষ্ঠান। বাকি 15টির মধ্যে 7টি কোম্পানি পরিশোধ করেছে 10%-এরও কম। এমন অবস্থার মধ্যেই বিমা কোম্পানির নিবন্ধন নবায়ন ফি বাড়িয়ে 1005 টাকা করতে চায় এ খাতের নিয়ন্ত্রক সংস্থা ইডরা। ইডরার পক্ষে কোনো রকমে বেতন ভাতা দিতে পারছি, কোনো রকমে একটা অফিস রান করতে পারছি। আর্থিক সচ্ছল হওয়ার জন্য আমরা নিবন্ধন নবায়ন ফি বর্তমানে আছে 100 টাকায় 10 পয়সা, এটাকে 100 টাকায় 50 পয়সা করার জন্য প্রস্তাব দিয়েছি। প্রস্তাবের পক্ষে যুক্তিও রয়েছে সংস্থাটির। জনবল ও দক্ষতার ঘাটতি দূর করে ডিজিটাল সেবা নিশ্চিত করা, নজরদারি বাড়ানো, অ্যাকচুরিয়াল ও ইন্স্যুরেন্স ম্যানেজমেন্ট ইনস্টিটিউট স্থাপন ও পরিচালনায় দরকারি ব্যয় বহন করতে চায় নিজেরাই। আমাকে 50 পয়সা যদি দেওয়া হয় 100 টাকায়, তাহলে সব ব্যয় নির্বাহ করতে পারবো। বিমা খাতের দুর্বলতা কাটাতে নিবন্ধন নবায়ন ফি কিছুটা বাড়ানোর যৌক্তিকতা দেখছে এ খাতের কোম্পানিগুলোর মালিকদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনও। তবে তো অবশ্যই 5 টাকা নয়। তারা এখন আমাদেরকে বর্তমানে যেই টাকাটা চার্জ করতেছেন, এটা আমাদের জন্য অত্যন্ত বোঝা, এটা আমাদের পক্ষে আসলে দেওয়া সম্ভব হবে না। আবার ইডরাকে যদি আমরা বাঁচিয়ে না রাখি, ইডরা যদি দুর্বল হয়ে যায়, যারা অনৈতিক কর্মকাণ্ড করে তারা কিন্তু এই সময়ের ফাঁকে কিন্তু দেখবেন যে অনেক কিছু একটা টাকা নিয়ে তারা কিন্তু আজকে পালিয়ে যাবে। তাহলে কত হতে যাচ্ছে বিমা নিবন্ধন নবায়ন ফি? দুপক্ষই এই প্রশ্নের উত্তর মেলাতে চায় আলোচনার টেবিলে। কিভাবে কি করা যেতে পারে, এটা আমরা খুব শীঘ্রই বসে আমরা একটা ওভারকাম করব। কোনো কিছুই তো পাথরে খোদিত নয়। আমরা 50 পয়সা চেয়েছি, বর্তমানে 10 পয়সা আছে, আগে 35 পয়সা ছিল। নিবন্ধন ফি যেন গ্রাহকের ঘাড়ে বাড়তি বোঝা না চাপায় তা বিবেচনায় রাখার পরামর্শ অর্থনীতিবিদদের। হরিজন্টালি এটা এক্সপানশন করতে হবে, মানুষ আরও যেন এখানে আসে। কিন্তু আপনি যদি নিবন্ধন ফিটা বাড়িয়ে দেন তাহলে তো মানুষ
আসবে না, কম আসবে। ব্যাংক শেয়ার বাজারে বড় ধরনের সংস্কার কার্যক্রম হাতে নেওয়া হলেও অনেকটাই যেন উপেক্ষিত বিমা খাত, এমন পর্যবেক্ষণ শিল্প সংশ্লিষ্টদের। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। আমরা রিপোর্টে দেখছিলাম যে নিবন্ধন নবায়ন ফি ও বিমা খাতের বর্তমান অবস্থা নিয়ে এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব, এবং আলোচনার জন্য আমাদের স্টুডিওতে যুক্ত হয়েছেন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সাঈদ আহমেদ। জনাব সাঈদ আহমেদ, স্টুডিওতে আপনাকে স্বাগত। আমরা যেই রিপোর্টটা দেখছিলাম সেটিকে যদি আলোচনায় নিয়ে আসি, যে প্রথমে যেই বিষয়টাতে আমরা যাই সেটি হচ্ছে এখন বলা হচ্ছে যে নিবন্ধন ফি হচ্ছে 5 টাকা করা হচ্ছে, সেটি আপনাদের জন্য কতটা বোঝা, একটু আমি আলোচনায় গিয়ে তারপরে অন্য আলোচনায় যাব। জি, থ্যাংক ইউ আপনাকে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য, সময়ের টিভিকে ধন্যবাদ। আসলে আমাদের যে ব্যবসার যে বৃদ্ধি, আপনারা জানেন যে আজকে সারা পৃথিবীতে যে দেশের যে ব্যবসার যে অবস্থান, সেক্ষেত্রে তো আমাদের বাংলাদেশেও সেটা একটা এফেক্ট আসছে। যেভাবে ব্যবসা হতো, যে ধরনের এলসি হতো, তার পরিমাণ অনেক কমে গেছে। তার পাশাপাশি মানুষের আয়ের পরিমাণও কিন্তু কমে গেছে। তো এই টাইমে যে সেটা তার 1 টাকা থেকে বাড়িয়ে 5 টাকা করেছে, এবং তার পিছনে তারা যেই যৌক্তিকতা দেখিয়েছে। কিন্তু এই জায়গাটা আমার একটা প্রশ্ন, সেটি হচ্ছে যে 1 টাকা থেকে বাড়ছে, 1 টাকা ছিল শুরুতে, কিন্তু আপনারা সর্বশেষ তো 3.5 টাকা করে দিচ্ছেন, তার মানে তো 1.5 টাকা বাড়ছে না। রাইট, আপনার কথা। কিন্তু 2018 সালে আমরা 3.5 টাকার থেকে 1 টাকা ছিল। তো সেটা একটা পিছনে কারণ আছে। কারণটা হলো ওই সময় যে বিগত সরকার ছিলেন, তার একটা টেকনিক এইখান থেকে টাকা নেওয়ার একটা তাদের পায়তারা ছিল। সেটা তারা একটা মানে ইউএমপি নামে একটা সিস্টেম তৈরি করে, যেটা আপনার ইউনিফাইড সিস্টেম আর কি করার জন্য আর কি, মানে ওই 5 টাকা সরকারি খাতে চলে যেত। হ্যাঁ, মানে সেটাকে তারা করেছে, তারা 3.5 টাকা করেছে, সেই 3.5 টাকাটা তারা নিয়ে টোটাল টাকাটা তারা নিয়ে গেছে। এটা কি পরে যারা বীমা দাবি করে বা নানা সময় আপনারা যে দাবিগুলো দেন, ওই থেকে কোনো ভর্তুকি বা কিছু দেওয়া হতো না? না, কোনো মানে ওইটা চলে গেছে, মানে আপনাদের থেকে চলেই গেছে? হ্যাঁ, আমাদের চলে যাচ্ছে। তো ওখানে 3.5 টাকা, এখানে 1 টাকা, দ্যাট মিন 4.5 টাকা কিন্তু আমরা তখন দিয়ে আসছিলাম, তাই না? তো এখন এখানে ইড্রার যৌক্তিক যেটা, যে ইড্রা যখন তৈরি হয় তখন যেই জনবল ছিল, এখন যেই জনবল, তখন যেই যতগুলি বিমা কোম্পানি ছিল, এখন যতগুলি বিমা কোম্পানি, সেই বিমা কোম্পানির যে আপনার শাসন, সুশাসন, এই কথাটা খুবই সত্যি যে সুশাসনের অনেক অভাব আছে। তার পাশাপাশিতে যেই আইনটা আছে সেই আইনের প্রয়োগও কিন্তু অভাব আছে। তো এক্ষেত্রে যেমন এতগুলি বিমা কোম্পানিতে যে আপনি সুষ্ঠুভাবে যারা বিজনেস করতে চাচ্ছেন, তার পাশাপাশিতে কিছু অনৈতিক কর্মচারী আছেন, কর্মকর্তা কর্মচারী এবং মালিক পক্ষ কিছু আছেন, যারা অনৈতিকভাবে যে চাচ্ছেন। তো টোটাল বাজারটাকে কিন্তু পরিবেশটাকে তারা নষ্ট করে দিচ্ছেন। সেই ক্ষেত্রে এই যে 5 টাকা যে নেওয়া হবে, এটা কি আপনারা যখন দেন, এটা কি বোঝাটা কার উপর পড়ে? আপনাদের মালিক পক্ষের উপর, নাকি যারা বিমা কেনেন তাদের উপর? যারা বিমা কেনেন, যারা বিমা গ্রাহক, তাদের উপর আসলে। সেই ক্ষেত্রে আপনাদের যৌক্তিকতাটা একটু যদি শুনি। তো এটা আমাদের একটা ব্যাপার যে যেহেতু আপনাদের আয়ের অভাব, তাই না? তো এখানে যদি আবার তারা বাড়িয়ে দেয়, তাহলে কিন্তু আলটিমেটলি কিন্তু এটা ওখানে যাবে। বাট আমাদের কথা হলো ওই জায়গাতে আপনার না এসে আপনারা প্রোডাক্ট বাড়ান। আপনি যদি আয়টা বাড়াইতে পারেন, অথবা গ্রাহকরা আরো যেন বিমা কেনে, সেক্ষেত্রে সচেতনতা বাড়ান। ওইটা আমাদের কোনো কোম্পানি যদি ঝামেলায় পড়ে, তাকে আরো শক্ত অবস্থানে নেওয়ার জন্য আপনারা সাপোর্ট দেন। জি, এটার একটা কথা। আর সবচেয়ে বড় কথা হলো, আমার কথা হলো যে ইড্রা থেকে আমি সরকারকে বেশি দোষারোপ করব। সরকার, আপনি যেমন দেখেন বিমা দাবির ক্ষেত্রে হোক, বিমা কিভাবে উন্নত করা যায়, সারা বিশ্বে বিমা কোম্পানিকে যেভাবে মূল্যায়ন করা হয়, এদেশে কিন্তু তা নেই, মোটেও নেই। এখানে বিমা কোম্পানি মানেই হলো এদেরকে বলা হয় যে আমরা অন্যের টাকা লুটপাট করতেছি, আমরা কোনো দাবি সঠিক সময় দাবি দেই না, সঠিক সময় দাবি দিচ্ছি না। কেন দিচ্ছি না, দিতে পারতেছি না কেন? বিমাকে কীভাবে উন্নত করা যায়? এখানে আপনাদের যে এখানে দেখেন আমাদের আসে প্রায় 16,000 কোটি টাকার মতো। এই 16,000 কোটি টাকা লক্ষ কোটি টাকাতে নেওয়া যেতে পারা যায় না। সেটা নিয়ে কিন্তু সরকার কি একবারও চিন্তা করেছেন? বিমার দাবি কেন পরিশোধ করতে হবে? সেক্ষেত্রে নানা দাবি পূরণে সরকারের উপর অনেক চাপ কম পড়তো। ন্যাচারালি আপনি এই বিগত সরকারের আমলে দেখেন অনেকগুলি কোম্পানি আজকে প্রায় 5-6টা কোম্পানির জন্য টোটাল বিমা সেক্টর টোটাল ধস নামছে। যারা এই টাকাগুলি লুটপাট করে অন্য দেশের থেকে নিয়ে গেছে বাইরে, তাদের এই পর্যন্ত কিন্তু কোনো অ্যাকশন যেতে পারতেছে না। সেক্ষেত্রে তো অনেক সময় চলে গেল, প্রায় 1 বছর। আমরা কেবল তাহলে বিগত সরকারের দায় না দিয়ে এই সরকারকেও কিছু দিতে পারি কিনা? ন্যাচারালি আমাদের দেশের একটা সবচেয়ে বড় একটা ব্যাপার আমি যা বিশ্বাস করি, সেটা একটা যে কোনো একটা ফোকাসিং। আপনি যদি ধরেন একটা যে কোথাও কোনো একটা আগুন লেগেছে, সমস্ত সরকার দূরে ওখানে আগুন কিভাবে হলো, কিন্তু এর আগে এই যে একটা সিস্টেম আছে, সেই সিস্টেমকে কিন্তু কোনো ফলো আপ করা হয় না। তাই আজকে এই বিমার ক্ষেত্রে যদি একই জিনিস দেখে, এখন যদি গ্রাহকরা তারা কি চাচ্ছেন আসলে, সরকার কি চায় যে এখানে আত্মহত্যির হোক, মানুষ আত্মহত্যা দেখ,
তাহলে এই কেন এটাকে নিয়ে সেক্টরকে নিয়ে কেন কাজ করতেছেন না? যে যারা এই সেক্টরকে থেকে টাকা নিয়ে লুটপাট করে চলে গেলেন, তাদের তো এই দেশে সম্পদ আছে, তাদের তো আরো অনেক আছে, তাদেরকে তো একটা দায়বদ্ধতা আছে, আইনের আওতায় কিছু করা উচিত সামনে যেন কেউ এরকম না করতে পারে। ন্যাচারালি। এবং এটা নিয়ে কাজ করতে চাচ্ছে সে কিছু সেক্ষেত্রে যদি এক্স্যাক্ট বলেন, আমরা যদি গ্রাহকের কথা চিন্তা করি, মালিক পক্ষ হিসেবে সরকারের তো নিশ্চয়ই দায় আছে। আপনারা কি স্পেসিফিক কোনো ডিসিশন বা কোনো পলিসি নতুনভাবে অ্যাডপ্ট করছেন যে না এখন বিমা আপনি গ্রাহক হন, আপনি সঠিকভাবে পাবেন? এটা আমরা যারা কাজ মানে যেই কোম্পানিগুলো এগুলো নিয়ে কাজ করছেন তাদের সাথে আমরা আসলে কথা বলতেছি, তাদেরকে বিমা দাবি পরিশোধ করার জন্য আমরা বলতেছি। কিন্তু আমাদের তো একটা লিমিটেশন, আমি তো আর আইনকে আমার হাতে নিতে পারতেছি না, কারণ একটা অথরিটি তো আছে। আসলে সরকার, আপনারা মালিক পক্ষ তো একটা বড় প্রেশার গ্রুপ, সেই ক্ষেত্রে ইডরা নিজেরাও কিন্তু অনেক সময় বলে যে সুশাসনের অভাব, আপনারাও বলেন সুশাসনের অভাব, তাহলে এটা নিশ্চয়তা বা নিশ্চিত করবে কে? অ্যাকচুয়ালি ন্যাচারালি আমরা তো সহযোগিতা করতে চাচ্ছি। আমরা যে বিআইআর আছে আমরা সবসময় বলেছি যে আমরা ইডরার পাশে আছি, আপনার সুশাসন প্রতিষ্ঠিত করা হোক। মানে আমার কথা হলো যে একটা দুষ্ট লোকের জন্য, একটা দুষ্ট কর্মচারী, দুষ্ট মালিকদের জন্য যে যারা আছেন তারা সাফার করবেন। আজকে দেখেন এর প্রভাবটা কত পরিমাণ কমেছে। আপনি আশ্চর্য যাবেন যে 2009 সালের যদি আপনি একটা স্ট্যাটিস্টিক্স দেখেন, 2009 থেকে 10 এরকম, তখন যে যেমন ধরেন একটা পলিসি হতো মানে 34 লক্ষ, সেখানে আজকে এটা কমে আসছে, এসে পড়েছে 17 লক্ষতে। তার মানে আসলে কি হচ্ছে দেশে? এত কোটি লোকের ভিতরে আপনি ডে বাই ডে বিমা বাড়বে, বরঞ্চ তার বিমা আরও কমে যাচ্ছে। তো এটা অনলি একমাত্র সুশাসনের অভাব। তো আমি মনে করি যে সুশাসনটা প্রচুর পরিমাণে এটা দেখা উচিত, এবং আইনের যে প্রয়োগ আছে সেই আইনেরও প্রয়োগ হওয়া উচিত। তাইলে যদি এই বিমা সেক্টরটা একটা জায়গাতে আসবে, যারা ভালো করতে চাচ্ছেন তারা আরো ভালো করতে পারবে। সেক্ষেত্রে আমরা মূল আলোচনা যেখান থেকে শুরু করলাম সেখানে যদি আবার একটু যাই, যে আপনারাও চাচ্ছেন একটা অথরিটি বা রেগুলেটরি টিম শক্তভাবে কাজ করুক, সেখানে তাদের কিন্তু আর্থিক সচ্ছলতা, আর্থিক শক্তিটাও দরকার, আপনারাও সেই শক্তিটা দিতে চান। সেক্ষেত্রে এই দর কষাকষিটা কোন জায়গায় গিয়ে থামবে বা কি হলে ভালো হয় মনে হয়? এটা বলেছেন আসলে ওই যে আমাদের বক্তব্য যেটা, আমরা চাচ্ছি যে আপনি আমাদের আয়কে আপনি বৃদ্ধি করে নেন, তাহলে অটোমেটিক্যালি আপনার আয় বৃদ্ধি হবে। ইডার বক্তব্য হলো যে আমরা যদি আপনাদের যে এখন আমাদের ধরেন 82টা টোটাল কোম্পানি, 80টা আমাদের প্রাইভেট এবং 2টা সরকারিভাবে আছেন, তো এই 82টা লাইফ অ্যান্ড নন লাইফ কোম্পানিকে যে আয় মানে এটাকে যে পর্যবেক্ষণ করবে, সুশাসন প্রতিষ্ঠিত করবেন, সেটার জন্য কিন্তু লোকবলের অনেক দরকার, এবং লোকবল যদি নিতে হয় তাহলে সরকারি লোকবলের তো একটা ইয়ে আছে। তো আমাদের এই মানে ফিনান্সিয়াল সেক্টরে যারা আছেন, সে ধরেন আমরা যদি ব্যাংকের কথাগুলো বলি, আমরা যদি আজকে আপনার এই শেয়ার ডিভিশনের কথা বলি, তাদের তো কোনো নিবন্ধন ফি নেই। এখন তারা এটা বলতেছে যে তাদের নিবন্ধন ফি নেই, কিন্তু সার্ভিস ওরিয়েন্টেড করার জন্য, বিভিন্ন সার্ভিস দেওয়ার জন্য ব্যাংক কিন্তু অনেকভাবে তাদের টাকা আয় আছে, যেটা তাদের কিন্তু নাই। তো ওকে ফাইন, সেটা ঠিক আছে। তাহলে আমরা এটা নিয়ে কথা বলতেছি যে আপনারা আসলে কোন যুক্তিকে দেখাচ্ছেন, এই যৌক্তিকটা আমাদেরকে আগে দেন। আমাদের তার পাশাপাশিতে যদি আপনি প্রোডাক্টগুলিকে আপনাকে বাধ্য করায় দেন, এই সরকার যদি এটাকে বাধ্য করায়, এবং এটা যদি সরকার এটাকে আপনার যদি প্রচারণা যদি বেশি করে দেয় যে বিমা আসলে কেন দরকার, অনেকে আমরা চিন্তা করে যে ক্ষেত্রে আমরা যদি নিবন্ধন ফির মধ্যে থাকি, যে তার মানে কি আপনারা চাচ্ছেন না 3.5 থেকে একটুও বাড়ুক? না, আমরা ন্যাচারালি 1 টাকা যেটা আছে বর্তমানে আমাদের 1 টাকা আছে। তো আমাদের বক্তব্য বলে যে আপনারা যেটা যে ইউনিফাইড ম্যানেজমেন্ট আপনার সিস্টেমটা ছিল, যেটা ডাটা ওই 1 টাকার মধ্যেই থাকুক, ওটা 3.5 টাকা নিচ্ছে। এখন ওটা একটা দুয়ার নামে একটা প্রতিষ্ঠান, যেই প্রতিষ্ঠানের নামে অনেক বদনাম আছে, যারা আপনার বিভিন্নভাবে টাকা নিয়েছে, কোনো জবাবদিহিতা নাই, তারা যেই কাজগুলি করবে সেটা কাজেরগুলিকে মানে অ্যাকাউন্টেবিলিটি নাই। তো এটা অবশ্য তাদের মার্চ পর্যন্ত তাদের এটা হবে, শেষ হয়ে যাবে। আপনাদের দাবি হচ্ছে ওই কোম্পানিকে বাদ দিয়ে নতুন কোনো স্পেসিফিক বা স্বচ্ছ প্রতিষ্ঠানকে নিয়োগ, ন্যাচারালি সেটা ইডরাই করবে, এবং ওয়ার্ল্ড ব্যাংকেরও তাদের একটা ফান্ড তাদেরকে দিয়েছে, তো সেটা তারা ইন্টারনালি একটা কাজ করুক। বাট আমরা মনে করি যে হ্যাঁ, লোকবলের প্রয়োজন আছে, তারা লোকবল নিয়ে আমাদের সে ধরেন 80টা কোম্পানি যদি ইনভেস্টিগেশন সে যদি পাঠায়, তাহলে একটা ইনভেস্টমেন্ট পাঠাতে তার তো লোকের প্রয়োজন, এবং সেটা তো অ্যাকাউন্টেবিলিটি করার জন্য তার লোকের প্রয়োজন আছে, সেটাই রাইট। কিন্তু সেই জন্য এত কেন? 1 নম্বর, আপনাদের মালিক পক্ষ থেকে বা বিমা কোম্পানি প্রতিষ্ঠানগুলো থেকে ইডরাকে যদি একটু দেখেন, সেখানে কি লিডারশিপের সমস্যা নাকি আইন বা নীতি পলিসির সমস্যা? না, আমরা এখন বর্তমান যিনি ইডরার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব আছেন, সে খুবই পজিটিভ, অত্যন্ত পজিটিভভাবে আমাদের সাথে অ্যাগেইন বসতেছে, অফিসিয়ালি আনঅফিসিয়ালি, এবং আমরা অত্যন্ত সাধুবাদ জানাই। এখন বর্তমানে যে ইডরার যে সেক্টরটা জানেন, ম্যানেজমেন্ট যে টপ ম্যানেজমেন্ট যারা আছেন, তাদেরকে অত্যন্ত সাধুবাদ জানাই, এবং আমাদের সাথে তারা অফিসিয়ালি আনঅফিসিয়ালি বহুবার বসেছে, তারা তাদের প্রবলেমগুলি আমাদেরকে বোঝাতে চেয়েছে, আমরাও আমাদের প্রবলেমগুলি বোঝাতে চাচ্ছি, এবং বুঝে আমরা আশা করি একটা জায়গাতে আমরা আসবো ইনশাআল্লাহ। সবশেষে আমি যেটা ছোট্ট করে জানতে চাইবো, যে এই সব কিছু কিন্তু বিমা গ্রাহককে কেন্দ্র করে, তাদেরকে সচেতন করতে বা তাদেরকে আরও একটু কি বলবো বিশ্বাসযোগ্য করতে আপনার কি বক্তব্য?
এটা আমার একটা বক্তব্য যে একমাত্র প্রচারটা প্রচুর পরিমাণে দরকার। কারণ আমরা শুধু মানুষকে শুধু দেখেন বিমান মানে সুরক্ষা, সম্পদের বলেন, তার জীবনের বলেন, আমরা কিন্তু সুরক্ষার কাজ করি। তার পাশাপাশি একটা ইনভেস্টমেন্ট, মানে আপনি দিন শেষে আপনার যে মেয়াদ শেষে আপনি কিন্তু একটা প্রফিটও পাচ্ছেন। তো একমাত্র এইটি একটা সেক্টর। আপনি যদি আজকে একটা ব্যাংকে বলেন আপনি 100 টাকা দিচ্ছেন, 100 টাকা ওখানে রাখতেছেন, কিন্তু আমরা কিন্তু তার পাশাপাশি এই টাকাটাও দিচ্ছে তার আমার সম্পদের এবং জীবনের সুরক্ষারও কিন্তু কাজ করতেছে। এইটার প্রচারের কিন্তু প্রচুর পরিমাণে দরকার এবং আমি মনে করি সরকার এগিয়ে আসে। সেটা আপনাদের প্রতিষ্ঠানগুলো থেকেও বেশি দরকার না? আমরা আমাদের প্রতিষ্ঠানের লিমিটেশন আছে, তাই না? আপনারা তো জানেন এটা খরচের একটা লিমিটেশন আছে। আমাদের যে এখন এই যে সুশাসনের যেটা অভাব বললাম, আনইথিক্যাল যে প্র্যাকটিসটা চলে যাচ্ছে, যে কমিশন যেটা আছে, আপনি যদি ধরেন আপনার লাইফের কথাই যদি আমরা বলি, যেমন আপনার ফার্স্ট ইয়ারে একটা প্রিমিয়াম যে করে তার যে পরিমাণ খরচ। জনাব আবু সাইদ, আমার মনে হয় যে এই আলোচনা নিয়ে আমাদের অনেক দিন হয়তো বসতে হবে। আজকে নিবন্ধন ফি এবং যে দর কষাকষি নিয়ে আলোচনা হলো, হয়তো আমরা আশা করব খুব দ্রুত এটি একটা সঠিক এবং যৌক্তিক সমাধান হবে, যা গ্রাহকদের জন্য বীমা কোম্পানির সাথে সম্পৃক্ত থাকা আরো সহজ হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। থ্যাংক ইউ। আমরা আলোচনায় ছিলাম, আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন জনাব আবু সাইদ, বীমা কোম্পানি নিবন্ধন ফি নিয়ে যে দর কষাকষি সেটি নিয়ে। যাচ্ছি অন্য খবরে। দেশীয় বিভিন্ন এয়ারলাইন্সের কাছে 2130 কোটি টাকা বকেয়া থাকায় বিপাকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর। আর এর মধ্যে শুধু বাংলাদেশ বিমানের কাছে বকেয়া 1783 কোটি টাকা। বন্ধ হয়ে যাওয়া রিজেন্ট এয়ার, জিএমজি এবং ইউনাইটেড এয়ারলাইন্সের কাছে আটকে আছে আরও 337 কোটি টাকা। অবশেষে বকেয়া পাওনা আদায়ে বন্ধ এয়ারলাইন্সগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে যাচ্ছে কর্তৃপক্ষ। দেখব শাখাউত টিপুর ছবিতে কমলদের রিপোর্ট। শাহ আমানত বিমানবন্দরের তথ্য অনুযায়ী অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক যাত্রী পরিবহনে নিয়োজিত 7টি বিমান সংস্থার মধ্যে 6টির কাছে 354 কোটি টাকা মূল বিল, 93 কোটি টাকা ভ্যাট ছাড়াও 1682 কোটি টাকা সারচার্জ সহ মোট বকেয়া 2130 কোটি টাকা। এর মধ্যে শুধু বিমান বাংলাদেশের কাছে 284 কোটি টাকা ভ্যাট ও 1439 কোটি টাকা সারচার্জ বকেয়া রয়েছে। অনেকদিন ধরে পেন্ডিং সরকারের বকেয়া আছে কিছু এয়ারলাইন যারা অলরেডি বন্ধ হয়ে গিয়েছে, যেমন আমরা বলি রিজেন্ট এয়ার, জিএমজি এয়ারলাইন্স, ইউনাইটেড এয়ারলাইন্স, এদের কাছে অনেক টাকা সরকার পায়। মূলত এয়ারলাইন্স কোম্পানিগুলোর কাছ থেকে 6 ধরনের অ্যারোনটিক্যাল চার্জ আদায় করে বিমানবন্দর কর্তৃপক্ষ। এছাড়া আরও অন্তত 4 ধরনের নন অ্যারোনটিক্যাল চার্জ পরিশোধ না করায় বিপুল বকেয়া জমে যায় বিমান সংস্থাগুলোর। আমরা তাদের কাছে চিঠি পাঠাই, তো চিঠির বলে দেওয়া থাকে যে এই সময়ের মধ্যে সেই চার্জগুলো সে ক্লিয়ার করবে। তো দেখা যাচ্ছে যে ওই সময়ের মধ্যে সে ক্লিয়ার করার কথা এত টাকা সে করেছে, তার হয়তো 50% বা 40%। বন্ধ হয়ে যাওয়া রিজেন্ট এয়ারওয়েজের কাছে 68 কোটি টাকা মূল বিলের পাশাপাশি 10 কোটি টাকা ভ্যাট এবং 173 কোটি টাকা সারচার্জ সহ মোট বকেয়া পাওনা রয়েছে 252 কোটি 56 লাখ টাকা। একইভাবে ইউনাইটেডের কাছে 8 কোটি টাকা মূল বিল সহ 54 কোটি টাকা এবং জিএমজি এয়ারলাইন্সের কাছে 29 কোটি 30 লাখ টাকা পাওনা বিমানবন্দর কর্তৃপক্ষের। টাকাগুলো উদ্ধার করার জন্য এয়ারলাইন্স কর্তৃপক্ষ, সিভিল এভিয়েশন এবং সরকার সমন্বিত উদ্যোগের মাধ্যমে এটাকে উদ্ধার করতে হবে। 2000 সালে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে স্বীকৃতি পাওয়া শাহ আমানতে প্রতি বছর 20,000-এর বেশি আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটের ফ্লাইটে অন্তত 17 লাখ যাত্রী আসা যাওয়া করেন। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর নানা এয়ারলাইন্স থেকে শত শত কোটি টাকা বকেয়া পাওনা থাকায় রাজস্ব আদায়ে ঘাটতি সৃষ্টি হচ্ছে। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে কমল দে, সময় সংবাদ। এবার বন্দর বাণিজ্যের খবর। হিলি স্থলবন্দর দিয়ে বাড়ছে চাল আমদানি, ফলে বাজারে চালের দামে ফিরেছে স্বস্তি। সকাল থেকে বেশ কয়েকটি ভারতীয় ট্রাক চাল নিয়ে হিলি স্থলবন্দর দিয়ে দেশে ঢোকে। সবচেয়ে বেশি আমদানি হচ্ছে সরু জাতের সম্পা চাল। আমদানি বাড়ায় চালের দামও কমেছে, প্রকারভেদে কেজিতে 2 থেকে 3 টাকা কমেছে। আমদানির এই ধারা অব্যাহত থাকলে চালের দাম আরও কমে আসবে বলে করছেন ব্যবসায়ীরা। গেল 9 দিনে 332 টাকায় প্রায় 15,000 মেট্রিক টন চাল আমদানি হয়েছে এই বন্দর দিয়ে। প্রায় 4.5 মাস পর বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রথম চালানে ভারত থেকে 315 মেট্রিক টন চাল আমদানি হয়েছে। চালের বাজার নিয়ন্ত্রণে রাখতে শুল্কমুক্ত সুবিধায় শুরু হলো এই আমদানি। বিস্তারিত জানাতে বেনাপোল বন্দরের সামনে আছেন সহকর্মী আজিজুল হক, সরাসরি যাচ্ছি তার কাছে। চাল উৎপাদনে বিশ্বের 3য় অবস্থানে বাংলাদেশ।
প্রতি বছর দেশের 17 কোটি জনসংখ্যার জন্য চালের চাহিদা রয়েছে 3,60,00,000 মেট্রিক টন। চাহিদার বিপরীতে সর্বশেষ গত বছর দেশে চালের উৎপাদনের পরিমাণ ছিল 4,13,00,000 মেট্রিক টন। চাহিদার চেয়ে উৎপাদন বেশি হলেও আমরা দেখতে পেয়েছি সিন্ডিকেটের কারণে বাজার অস্থিতিশীল হয়। সরকার মাঝে মধ্যে বেসরকারি পর্যায়ে চাল আমদানির অনুমতি দিয়ে বাজার স্থিতিশীল করতে চেষ্টা করে। গত 10ই আগস্ট সরকার দেশের 224 জন আমদানিকারককে মোট 5 লাখ মেট্রিক টন চাল আমদানির অনুমতি দিয়েছেন। এই সমস্ত চালের মধ্যে 4,61,000 মেট্রিক টন রয়েছে সিদ্ধ চাল এবং 39,000 মেট্রিক টন আতপ চাল। গত বৃহস্পতিবার সর্বপ্রথম বেনাপোল বন্দর দিয়ে আমদানিকারক হাজী মুসা করিম অ্যান্ড সন্স ভারত থেকে 9টি ট্রাকে 315 মেট্রিক টন চাল আমদানি করেছেন। আজকে এই বেনাপোল বন্দর থেকে এই সমস্ত চাল খালাস হবে বলে আমদানিকারক আমাদেরকে জানিয়েছেন। আমদানিকৃত চাল খুচরা বাজারে আমদানিকারক 51 থেকে 52 টাকায় বিক্রি করবেন বলে আমাদের এই তথ্য জানিয়েছেন। আমরা বেনাপোল বাজারের যে বাজার ঘুরে দেখতে পেয়েছি যে চাল আমদানির খবর পেয়ে কিন্তু ইতিমধ্যে বেনাপোল বাজারে প্রতি সব ধরনের চালে কেজিতে 2 থেকে 3 টাকা বৃদ্ধি কমেছে। আমদানিকারক আমাদেরকে বলেছেন যে চাল আমদানি বাড়তে থাকলে বেনাপোল বন্দরে সহ সারা দেশে চালের দাম কমে আসবে এবং যে সমস্ত চাল ব্যবসায়ীরা আমদানির অনুমতি পেয়েছেন আগামী 30শে সেপ্টেম্বরের মধ্যে এই সমস্ত চাল আমদানি শেষ করে বাজারে সরবরাহ করার জন্য খাদ্য মন্ত্রণালয়ের নির্দেশ রয়েছে। তো এ ছিল আমার কাছে চাল আমদানি নিয়ে বেনাপোল বন্দর থেকে সর্বশেষ। চাল আমদানির সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম হিলি স্থল বন্দরে। দেখছেন এ সময়ের বাণিজ্য সঙ্গী থাকুন। দেশের প্রাকৃতিক সম্পদ দিন দিন ক্ষতিগ্রস্ত হলো, নিষ্ক্রিয় ভূমিকার সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো। সম্পদ রক্ষায় আইনের পর্যাপ্ত ক্ষমতা দেওয়া থাকলেও নেই তার প্রয়োগ। সম্প্রতি সিলেটের সাদা পাথর হরিলুটের ঘটনা সামনে এলেও আড়ালেই রয়ে যাচ্ছে বঙ্গোপসাগরের জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনা। আর এ নিয়ে সংবাদ ও গবেষণা প্রতিবেদন প্রকাশ হলেও টনক নড়ছে না কারো। আসিফ মোহাম্মদ সিয়ামের রিপোর্টে দেখব বিস্তারিত। প্রকৃতির অপার সৌন্দর্যে ঘেরা সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর এলাকা। ভারতের মেঘালয় থেকে ঝর্ণার স্রোতে দেশের ধলাই নদে এসে পৌঁছায় এই খনিজ সম্পদ, যা দেখতে প্রতি বছর সিলেটে ভিড় জমান লাখো পর্যটক। কিন্তু সম্প্রতি পাথর লুটের ঘটনায় হুমকির মুখে এই পর্যটন খাত। সিলেটের পাথর লুটের ঘটনা সামনে এলে সবার কপালে চিন্তার ভাঁজ পড়ে প্রাণিজ সম্পদের বিশাল আধার বঙ্গোপসাগর নিয়ে। হরিলুট না হলেও সাগরের তলদেশে ক্রমেই বিলীন হচ্ছে এর জীববৈচিত্র্য। বেসরকারি সংস্থা এসডোর 2023 সালের গবেষণা মতে বঙ্গোপসাগরে প্রতি বছর প্রায় 26,37,000 টন বর্জ্য ফেলা হচ্ছে। এতে নদী ও সাগরের মৎস্য সম্পদ বিলীনের আশঙ্কা গবেষকদের। আমরা এখানে পলিথিন ফেলে বর্জ্য ফেলে যদি নদীর নিচটা ভরাট করে ফেলি তখন মাছ তার জায়গা চেঞ্জ করবে, জীববৈচিত্র্য হারিয়ে যাচ্ছে, আমাদের ব্যবসা হারিয়ে যাচ্ছে। আমরা যেভাবে পলিথিন ফেলছি একসময় হয়তো আমাদের মৎস্য সম্পদ, আমাদের যে প্রাকৃতিক সম্পদ, এই সম্পদগুলো একসময় হারিয়ে যাবে। চলতি বছর কক্সবাজারের 120 কিলোমিটার এলাকায় গবেষণা চালায় বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট। গবেষণায় মাছের ফুলকা ও পরিপাকতন্ত্রে মাইক্রোপ্লাস্টিকের কণা পায় তারা, যা মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকারক বলে মন্তব্য গবেষকদের। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারি কর্মকর্তাদের জবাবদিহির আওতায় এনে আইনানুগ ব্যবস্থা নেয়ার পরামর্শ সাবেক পরিবেশ অধিদপ্তর কর্মকর্তার। পলিথিন নদীতে যাচ্ছে, এগুলি ক্ষুদ্র ক্ষুদ্র কণায় ভেঙে মাছ কিন্তু এগুলি খায় এবং মাছের মাধ্যমে আমাদের শরীরে চলে আসছে। এটা অত্যন্ত ক্ষতিকর আমাদের স্বাস্থ্যের জন্য। আইনগতভাবে যেই ডিপার্টমেন্টের উপরে যে দায়িত্ব, সেই দায়িত্ব তারা পালন করলেই এটা আমরা সংরক্ষণ করতে সম্ভব হবে। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন 2010-এ পরিবেশ রক্ষায় দায়িত্বশীলদের দ্রুত গতিতে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই আইনে যে কোনো পদক্ষেপ নেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে কর্মকর্তাদের। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। এত পর্যটক আকর্ষণে চাঁদপুরে নির্মাণ হতে যাচ্ছে আধুনিক মৎস্য অবতরণ কেন্দ্র। 3তলা ভবনটি নির্মাণ করা হবে প্রায় 40 একর জায়গা জুড়ে, যেখানে মাছ বেচা কেনার জায়গা ছাড়াও থাকবে গবেষণাগার ও উন্নত মানের রেস্তোরাঁ। নাইমুল ইসলাম নীরবের ছবিতে ফারুক আহমদের রিপোর্ট। প্রতিদিন স্থানীয় ক্রেতাদের পাশাপাশি জেলার বাইরের অনেক পাইকার ও খুচরা ক্রেতারা মাছ কিনতে ভিড় করেন চাঁদপুরে। তবে অবকাঠামো ও অন্যান্য সুবিধা না থাকায় বিপাকে পড়তে হয় ক্রেতাদের।
বাইরের ক্রেতা ও পর্যটকদের আকর্ষণের জন্য এবার আধুনিক মৎস্য অবতরণ কেন্দ্র নির্মাণ করতে যাচ্ছে সরকার, যেখানে থাকবে মাছ কেনা বেচার জায়গা, সংরক্ষণের জন্য হিমাগার, লিলাম শেড, মিনি ডকইয়ার্ড, নদী পাড়ে পন্টুনের পাশাপাশি মাছ হিমায়িতকরণ ও প্যাকেজিং এর সুবিধা। পরিবেশটা যদি আরেকটু সুন্দর হতো, আমার মনে হয় আরেকটু ভালো হতো। আশা করি সামনে সব ধরনের সামুদ্রিক মাছ এখানে পাওয়া যাবে। সরকারের এই উদ্যোগকে স্বাগত জানালেও অতিরিক্ত করারোপ না করার আহ্বান মৎস্য ব্যবসায়ীর। আরো জায়গা আছে এই পাশে, ওইখানে যদি করে তাইলে আমরা হয়তো ওটা কমপ্লিট হলে ওইখানে যাইতে পারবো। এখানে একটা ভালো বিপণন সেন্টার হোক, এটা হলো একটা। দ্বিতীয় আরেকটা হলো যে এই প্রকল্পের সাথে আমরা এখানে একটা ইলিশ রিসার্চ সেন্টারের প্রপোজাল দিয়েছি। জেলা প্রশাসনের তথ্য মতে আগামী 3 বছরে নতুন এই কেন্দ্রটির নির্মাণ কাজ শেষ হবে। ব্যয় ধরা হয়েছে 50 কোটি টাকা। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর। দেখছেন এ সময়ের বাণিজ্য। জাপানের তথ্য প্রযুক্তি খাতে বিদেশি কর্মীর চাহিদার সুযোগ নিতে ভাষাগত দক্ষতার উপর জোর দিচ্ছেন জাপানি প্রতিষ্ঠানের কর্মকর্তারা। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কুড়িলে জাপানি প্রতিষ্ঠান ইএজেডি কার্যালয়ে আয়োজিত সেমিনারে কথা বলেন তারা। বলেন, ভালো প্রতিষ্ঠানে ভালো বেতনে চাকরি পেতে জাপানি ভাষায় দক্ষতা অর্জনের বিকল্প নেই। এজন্য জাপানের শ্রম বাজারে যেতে আগ্রহীদের দক্ষতা উন্নয়নে বিনামূল্যে প্রশিক্ষণের ব্যবস্থা করেছে প্রতিষ্ঠানটি। রুশ ইউক্রেনের সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে অনিশ্চয়তার মুখে শুক্রবার বিশ্ববাজারে স্থিতিশীল জ্বালানি তেলের দাম। 2024 সালের নভেম্বরের পর সর্বনিম্ন দামে বিক্রি হয়েছে প্রাকৃতিক গ্যাস। কমেছে গ্যাসোলিনের দরও। রাশিয়া ইউক্রেনের মধ্যে সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে অনিশ্চয়তা দেখা দেয় শুক্রবার আন্তর্জাতিক বাজারে স্থিতিশীল ছিল জ্বালানি তেলের দাম। এদিন ব্রেন্ট ক্রুডের দাম মাত্র 0.21% বেড়ে ব্যারেল প্রতি দাঁড়িয়েছে $67.81। আর ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা WTI ক্রুডের দাম 0.39% বেড়ে ব্যারেল প্রতি $63.77। আগের দিন উভয় তেলের দামই বাড়ে 1% বেশি। এদিকে সরবরাহ বেশি থাকায় প্রাকৃতিক গ্যাসের দাম পড়ে যায় 4.78%। প্রতি MMBTU এর দাম ঠেকেছে $2.69, যা 2024 সালের নভেম্বরের পর সর্বনিম্ন। কমেছে গ্যাসোলিনের দামও। শুক্রবার প্রতি গ্যালনের মূল্য 0.35% কমে দাঁড়িয়েছে $2.15। ইয়ানুর শিফাত, সময় সংবাদ। দেখছেন এর সময়ের বাণিজ্য। যুক্তরাষ্ট্রের সঙ্গে USMCA চুক্তির আওতায় সব প্রতিশোধমূলক শুল্ক প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দীর্ঘদিনের বাণিজ্যিক সম্পর্ক থাকলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার হোয়াইট হাউসে ফেরার পর যুক্তরাষ্ট্র কানাডা সম্পর্কে টানাপোড়েন দেখা দেয়। কখনো আলোচনা, আবার কখনো পাল্টাপাল্টি শুল্কারোপ করতে দেখা যায় দুই দেশকে। তবে আবারও ইতিবাচক দিকে এগোতে দেখা যাচ্ছে দুই দেশের বাণিজ্যিক অংশীদারিত্ব। স্থানীয় সময় শুক্রবার রাজধানী অটোয়া থেকে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ঘোষণা দেন মার্কিন পণ্যের ওপর থেকে আমদানি শুল্ক প্রত্যাহার করে নেবে দেশটি। কানাডা বর্তমানে যুক্তরাষ্ট্রের সাথে সবচেয়ে লাভজনক বাণিজ্য চুক্তি করেছে। যদিও এটি আমাদের আগের চুক্তিগুলো তার থেকে আলাদা, এটি এখন অন্য যে কোনো দেশের চেয়ে ভালো। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প শুক্রবার ওভাল অফিসে বলেন কার্নি তার প্রতিশোধমূলক শুল্ক প্রত্যাহার করছেন। এ পদক্ষেপকে স্বাগত জানিয়ে তিনি কার্নির সঙ্গে আবারও ফোনালাপের সম্ভাবনার কথা ব্যক্ত করেন। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। অনেক দাম বেশি, আমাদের দ্বারা সম্ভব না। ইলিশের দাম সবসময়ই চওড়া, কমতে আমি দেখি নাই। এত দাম দিয়ে সাধারণ মানুষ খাওয়ার মতো সম্ভব হয়? ভরা মৌসুমে ক্রেতার নাগালের বাইরে ইলিশ বছর ব্যবধানে দাম বেড়েছে প্রায় দ্বিগুণ। সরবরাহ কম, দাবি বিক্রেতার। মাছ শিকারে ভুল সময় নির্ধারণে কমেছে প্রজনন। বাড়ছে বিমা কোম্পানি নিবন্ধন নবায়ন ফি, 4 গুণ বাড়িয়ে 5 টাকা করার প্রস্তাব। খাতের স্বার্থে ইড্রার আয় বাড়ানোর পক্ষে বিআইএ, আস্থা ফেরাতে বড় সংস্কারের তাগিদ। এবং বিমান সহ 6 এয়ারলাইন্সের কাছে বকেয়া 2100 কোটি টাকা আদায়ের উদ্যোগ শাহ আমানত কর্তৃপক্ষের। রিজেন্ট, জিএমজি ও ইউনাইটেড এয়ারের বিরুদ্ধে নেওয়া হচ্ছে ব্যবস্থা। এই ছিল এ সময়ের বাণিজ্যে।
সঙ্গেই থাকুন সময়।